প্রত্যেক বছর হয় কেকেআর হ্যাঁ তৈয়ার, বাট এইবারে ভাই ছিল না কেকেআর তৈয়ার। জানি না এই টিমটার কি হয়ে যায়। আগের বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমটা এইবারে জাস্ট 5টা ম্যাচে জিততে পারে ভাই 14টার মধ্যে। এখনো গিয়ে যদি তুমি টিমটাকে অন পেপারে দেখো, তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না ভাই যে এই টিমটা এত সহজে কি করে হার মেনে যায় এবং 8 নম্বরে ফিনিশ করতে পারে। কেকেআর এর কাছে কত পাওয়ার হিটার আছে, রিঙ্কু, রাসেল, রমনদীপ, নারায়ণ, রবমেন পাওয়েল, এর সত্ত্বেও এই টিমটা 3বার গোহারা ভাবে হেরে গেছে ভাই। প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে জাস্ট 16 ওভারেই 116 রানে অল আউট হয়ে যায়। তারপরেই তো পাঞ্জাব কিংসের সামনে ভাই ইতিহাস হয়ে যায়। পাঞ্জাব কিংস আইপিএল এর সবথেকে লোয়েস্ট টোটাল ডিফেন্ড করে দেয় ভাই সাহেব। এরা 111 রান চেস করতে পারে না ভাই, 15 ওভারে 95 রানে অল আউট হয়ে যায়। এমনকি লিগ স্টেজের লাস্ট ম্যাচে যেটা কেকেআর ছিল হায়দ্রাবাদের সাথে, হায়দ্রাবাদ যখন 278 মেরে দেয় আইপিএল ইতিহাসের 3rd হাইস্ট টোটাল, তখনও এই টিমটা ঠিকভাবে কামব্যাক করতে পারে না ভাই, 168 রানই অল আউট হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমাদের মেইনলি আলোচনার টপিক হলো যে কেকেআর যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল তাদের সিজনটা এত কেন খারাপ গেল, বা নেক্সট সিজনে তারা কি করতে পারে এবং আইপিএল 2026 এর জন্য কাকে রিটেন করবে এবং কাকে রিলিজ করবে। তাহলে আর বেশি না বকে ভাট, চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আর একটা কথা তোমাদেরকে জানাই, যারা আমাকে কমেন্ট করছো দাদা সিএসকেটা বলো, দাদা জিটিটা বলো, দাদা মুম্বাই ইন্ডিয়ান্সেরটা বলো, আরে বস চাপ নিচ্ছ কেন এত? আমি তো আছি নাকি, একটা করে সব ভিডিও আসবে, একদম চাপ নিও না। সব কটা টিমকে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে তাদের আইপিএল 2025 সিজন কেমন গেল, কাকে রিটেন করতে চলেছে আর কাকে রিলিজ করতে চলেছে। ঠিক আছে, বেশি চাপ নিও না, একটা করে সব ভিডিও আসবে। চলো এবার ফিরে আসা যাক কেকেআর এর কাছে। কেকেআর টিমটাকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এরা 2024 এর টিমটাকে পুরোপুরি রিক্রিয়েট করার চেষ্টা করেছে। মানে কেকেআর এর আইপিএল 2025 এর অকশনের স্ট্র্যাটেজি ছিল যে যতটা সম্ভব 2024 এ যেহেতু ট্রফি জিতেছিল তাই সেম টিমকেই খেলানো, বাট কোনো কারণবশত তারা সেম টিমকে খেলাতে পারে না ভাই। যেহেতু বিগ অকশন ছিল তাই কিছু কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে হয় এবং এদের টিমটাকে তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে শুধুমাত্র 3টে প্লেয়ারকেই ছাড়তে হয়। টপ অর্ডার থেকে এদের ফিল সল্ট চলে যায়, তার বদলে এরা কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে আসে। মিডল অর্ডার থেকে তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার চলে যায় এবং তার বদলে তারা আজিঙ্ক্য রাহানেকে নিয়ে আসে। এবং বোলিং এ শুধুমাত্র এদের কাছ থেকে মিচেল স্টার্ক চলে যায়, তার বদলে এরা মিচেল জনসন এবং নোকিয়াকে নিয়ে আসে এবং যতটা সম্ভব 2024 এর টিমটাকে পুনরায় বানানোর চেষ্টা করে। এইবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কেকেআর এর এবারে কি প্রবলেম হয়েছে, তাহলে দুটো দল হবে। একটা দল বলবে যে দাদা ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার চলে গেছে, আজিঙ্ক্য রাহানে এসে তাই এরকম ঠিকঠাক হয়নি। আর এক দল বলবে দাদা জিজি মাইন্ডসেট চলে গেছে তাই এরা খেলতে পারেনি। দেখো বস, একটা কথা কিছুতেই অস্বীকার করা যাবে না যে হ্যাঁ জিজি থাকলে কিছুতে একটা ইফেক্ট আলাদা দেখা যায়। জিজি যখন কেকেআর এ থাকে, কেকেআর তখন আলাদাই রঙে চলে। তার মানে এই নয় যে পুরোপুরিটাই জিজির জন্য চলে। গ্রাউন্ডের বাইরে জিজির মাথা চললেও গ্রাউন্ডের ভেতরে কিন্তু প্লেয়ারদেরকে নিজেদেরকে খেলতে হয়। তাই 40% যদি কন্ট্রিবিউশন জিজির থাকে তাহলে 60% প্লেয়ারদেরও থাকে ভাই। এইবার তোমরা তাহলে বলবে যে দাদা তাহলে নিশ্চয়ই ক্যাপ্টেনের প্রবলেম ছিল, ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে ঠিক ছিল না। শ্রেয়াস আইয়ারের মাইন্ডসেট দেখো ভাই, পাঞ্জাবে গিয়ে ওদেরকে ফাইনালে নিয়ে চলে গেল, তাই শ্রেয়াস আইয়ার গেল বলে কেকেআর এর এই হাল হলো। এই কথাটাও পুরোপুরি অস্বীকার করা যাবে না ভাই, কারণ বিগত 1-2 বছরে শ্রেয়াস আইয়ার যে ক্যাপ্টেন্সি করেছে সত্যি ভাই টপ নচ, ওনার ধারে কাছে ঘেঁষা মুশকিল আছে। তার মানে আজিঙ্ক্য রাহানে যে খুবই খারাপ ক্যাপ্টেন তা নয় ভাই, ডিসেন্ট একটা ক্যাপ্টেন, খুবই ভালো নয় খুবই খারাপ নয়, এবং প্লেয়ার হিসেবেও যে খুব খারাপ তাও নয় ভাই। যেখানে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এর আগের বছর কেকেআর এর জন্য 15টা ম্যাচে 351 রান বানিয়েছিল 39 এর এভারেজের সাথে এবং 146 এর স্ট্রাইক রেটে। সেরকমই এবারে আজিঙ্ক্য রাহানেও 13টা ম্যাচে 390 রান বানায় 35 এর এভারেজের সাথে এবং 147 এর স্ট্রাইক রেটে। তাহলে প্লেয়ার হিসেবে তো এও খারাপ নয়, ক্যাপ্টেনও ডিসেন্ট আছে। তাহলে জিজি যাওয়াতে যদি প্রবলেম না হয়, ক্যাপ্টেন চেঞ্জ হওয়াতে যদি প্রবলেম না হয়, তাহলে এদের প্রবলেমটা কি ছিল ভাই যে এরা 8 নম্বরে ফিনিশ করলো? বলছি কি বস, এদের মেন প্রবলেমটা হয় ব্যাটিং পজিশন নিয়ে। হ্যাঁ, আরো ছোটখাটো কিছু প্রবলেম ছিল, যেমন কিছু প্লেয়ারের ফর্ম ছিল না, কেকেআর এর পিচ নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল, শোনা যাচ্ছিল যেমন পিচ চাইছিল সেরকম পিচ করে দিচ্ছিল না। এইগুলো তো ছোটখাটো প্রবলেম ছিল ভাই, তবে এদের মেন প্রবলেম ছিল ব্যাটিং পজিশনে। গোটা সিজনটা ধরে এমন প্লেয়ারদেরকে দিয়ে ওপেনিং করায় যাদের কাছে কোনো ফর্মই ছিল না ভাই। কুইন্টন ডিকক জাস্ট একটা ম্যাচে চলে, রাজস্থানের সামনে 97 এর পারি খেলেছিল একটা, সেটাই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল, বাকি পুরো সিজনটা ফ্লপ গেছে। ওনাকে যখন সাইডও করে তার বদলে নিয়ে আসে রহমানুল্লাহ গুরবাজকে, সেও সেরকম ঠিকঠাক করতে পারে না। আরে আজিঙ্ক্য রাহানে যখন তোমাদের 3 নম্বরে আছে ওকে ওপেনিং করাও না ভাই। আজিঙ্ক্য রাহানে টপ নচ ওপেনার ভাই, আর তোমরা ভেঙ্কটেশ আইয়ারকে অত টাকা দিয়ে কি জন্য কিনেছিলে বলো যদি টপ 3তেই না খেলাবে? আরে ওর বেস্ট পারফরমেন্সটাই আছে টপ 3তে। কেকেআর যখন আইপিএল 2024 এর ট্রফিটা জেতে সেটাতে ভেঙ্কটেশ আইয়ারেরও অনেকটা কন্ট্রিবিউশন ছিল ভাই, ও অনেক রান বানিয়েছে টপ 3তে। টপ 3তে ও যখন খেলে না বস, ওর এভারেজ থাকে 40 এর, বাকি যখনই অন্য পজিশনে খেলে দেবে ওর এভারেজ চলে আসে 25 এ। গোটা সিজনটা ধরে রাহানেকে 3 নম্বরে খেলায় এবং রঘুবংশীকে 4 নম্বরে খেলায়। আরে তোমরা কেন বুঝছিলে না ভাই, এরা দুজন যদি একসাথে 12, 13, 14 ওভার অব্দি খেলে যায় তাহলে তোমাদের যে পাওয়ার হিটার রইলো লাস্টের দিকে রিঙ্কু, রাসেল, রমনদীপ, আরে ওদেরকে তো সেট হওয়ার জন্য একটু টাইম দিতে হবে না ভাই? তাই ওপেনার গুলোর যেহেতু ফর্ম নাই তাই সেরকম পাওয়ার প্লেতে রানও হচ্ছে না ভাই। লাস্টের দিকে এসে এদের উপর চাপ পড়ে যাচ্ছে পাওয়ার হিটার গুলোর দিকে, আর এরাও খেলতে পারছে না, দিয়ে ফ্লপ হয়ে যাচ্ছে। 2-4টে ম্যাচ খেলার পরেই যখন দেখলে যে ডিকক সেরকম কিছু করতে পারছে না, তাহলে তো ওকে তখনই সরিয়ে দিয়ে রাহানেকে ওপেনিং করিয়ে দিতে হয়। 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে আসতে হয়। এবার দেখতে হয় যে পাওয়ার প্লেতে কেমন রান হচ্ছে। যদি অসাধারণ রান চলে আসে, 10 ওভার অব্দি সেটা ভাঙা পারফরমেন্স যায়, তাহলে তারপর তোমরা নিয়ে আসো তোমাদের পাওয়ার হিটার গুলোকে, রিঙ্কু, রাসেল, রমনদীপ। আর যদি 10 ওভার অব্দি সেরকম রান না হয় তাহলে তোমরা নিয়ে আসো রঘুবংশীকে। এইটাই হয়েছিল ভাই জিজি থাকার সময়। জিজি থাকতে এই মাইন্ডসেটটাই চলতো, কারণ জিজি
বুঝে শুনে ব্যাটিং এ নামাতো, যখন যাকে দরকার পড়তো তখন তাকে নামাতো। অনেক সময় তো এরকম হয়েছে যে শ্রেয়াস আইয়ার ব্যাটিংই পায়নি ভাই, বিন্দাস ডিকককে সরিয়ে রাহানেকে দিয়ে ওপেনিং করা যেত, এবং তারপরে যদি মনে হতো যে ব্যাটিং এ কিছু কমতি মনে হচ্ছে তাহলে তোমার রবম্যান পাওয়ালকে খেলাতে পারতে। তা না করে ভাই গোটা সিজনটা ধরে যাদের কাছে ফর্ম নেই তাদেরকে দিয়ে ওপেনিং করায়, পুরো সিজনটা রাহানে 3 নম্বরে খেলে যায় আর বেচারি ভেঙ্কটেশ আইয়ার ও টাকা নিয়ে বদনাম হয়ে যায় যে এই ভাইসা পারফরমেন্স দেয়নি। আসলে তো ওকে 3 নম্বরে খেলতেই দেওয়া হয়নি, তাহলে ও পারফরমেন্সটা দেবে কোথা থেকে? যাই হোক, যা হওয়ার হয়ে গেছে ভাই, সেটা নিয়ে তো আর বুকে লাভ নাই। আমার চোখে আমি যে প্রবলেমটা কেকারে দেখতে পাচ্ছি, যেটার জন্য কেকার 8 নম্বরে ফিনিশ করেছে, সেটা হচ্ছে ব্যাটিং লাইন আপই এদের প্রবলেমটা ছিল। এছাড়াও যদি তোমার মনে হয় যে না দাদা এছাড়াও আরো অন্য প্রবলেম ছিল, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এইবার যদি আসে, এবারে যে ভুলটা হয়ে গেছে সেটা থেকে শিক্ষা নিয়ে 2026-এ কি করা উচিত, কাদেরকে রিটেন করা উচিত এবং কাদেরকে রিলিজ করা উচিত। যদি রিলিজের কথা বলি ভাই, তাহলে নো ডাউট তোমরা ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে দেবে এবং অকশনে যে তাকে আবার দুবারা কেনো, আরামসে 8 থেকে 10 কোটি টাকা পেয়ে যাবে, কারণ সব টিমেরই ভাই টপ অর্ডার ঠিকঠাক আছে, কেউ টপ অর্ডারের দিকে যেতে চাইবে না। এবারে যারা যাবে সবাই ফিনিশারের দিকেই যাবে, তাই তোমরা বিন্দাস এই প্লেয়ারটাকে রিটার্নও পেয়ে যাবে, প্লাস 10 থেকে 14 কোটি টাকা বেঁচেও যাবে। এবং এরই সাথে রহমানুল্লাহ গুরবাজ অথবা কুইন্টন ডিকক এদের দুজনের মধ্যে একজনকে রিলিজ করে দাও, দিয়ে তার বদলে একটা ভালো উইকেট কিপার ব্যাটার খোঁজো যে নিচের দিকে খেলতে পারে, ওপরের দিকে নয় ভাই, কারণ তোমাদের ওপর সেটেল আছে ভাই, ওপরে সবাই মারামারি লেগে যাচ্ছে ব্যাটিং এর জন্য। এমন একটা উইকেট কিপার নিয়ে আসো যে নিচের দিকে ব্যাটিং করতে পারে। তাছাড়াও যদি বোলিং এ মন ভরে না, মনে হয় যে কিছু ইমপ্রুভ করতে হবে, তাহলে টি নাটরাজন আছে, মোহাম্মদ শামি, এদেরকেও টার্গেট করতে পারো, আচ্ছা খাসা মোটামুটি প্রাইজে পেয়ে যাবে। বাকি এছাড়া কাউকে রিলিজ করতে হবে না ভাই, মোটামুটি সবাইকে রিটার্ন করে ফেলো, সবাই ভালো প্লেয়ার আছে, রিঙ্কু রাসেল, রমনদীপ, এরা আচ্ছা খাসা প্লেয়ার ভাই। একটা সিজন খারাপ গেছে বলে এই প্লেয়ারগুলো খারাপ হয়ে যেতে পারে না। এছাড়া আমি দেখতে পাচ্ছি না ভাই টিমে কোনো বড় চেঞ্জ করার দরকার আছে। এবার যদি তোমরা বড় চেঞ্জ করতে যাও তাহলে আরো জবা খিচুড়ি হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে, পুরো কম্বিনেশনই বিগড়ে যাবে। তাই মোটামুটি যেমন আছে টিমটা সেরকমই থাকতে দাও। এবার যদি তোমরা ক্যাপ্টেন চেঞ্জ করতে চাও সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ভাই, চেঞ্জ করতেই পারো, তোমাদের পার্সোনাল চয়েস। বাকি টিম পুরো সলিড আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তা এই ছিল কেকেআর নিয়ে ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরা একদম চাপ নিও না ভাই, সব টিম নিয়ে ভিডিও আসবে, তারপরেই আমরা ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে আলোচনা শুরু করবো। তা আমার সুন্ডু মুন্ডুরা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো টাটা।